Hello students, welcome to my class and you are watching my channel A Journey with Physics. So আজকে যেটা আমাদের ক্লাস আছে সেটা আমাদের ধারকত্ব চ্যাপ্টার থেকে আজকে এমসিকিউ করব ফ্রম ছায়া বুক। তো অনেকদিন ধরে রিকোয়েস্ট আসছিল স্যার এমসিকিউ করান। তো আগের দুটো লেকচার যেটা ছিল আমাদের সেট 1 এবং সেট 2 দুটো লেকচার করা হয়েছিল, দ্যাট ইজ ম্যাথ 1 ম্যাথ 2। সেই দুটো টপিক বা সেই দুটো ভিডিও আশা করি তোমরা সবাই দেখেছো। আজকের হচ্ছে ক্যাপাসিটার এন্ড ক্যাপাসিট্যান্স অর্থাৎ ধারকত্ব চ্যাপ্টার থেকে 3 নম্বর ভিডিও বা 3 নম্বর লেকচার হতে চলেছে। ঠিক আছে, আজকে সেটাও হবে আমাদের এমসিকিউর ওপরে। তাহলে এমসিকিউ সেশনটা শুরু হয়েছে, যতক্ষণ না শুরু করছি, মানে শুরু তো করেই দিয়েছি, যতক্ষণ না শেষ করছি ততক্ষণ থামছি না। ঠিক আছে, মানে আজকের ভিডিওতে পুরোটা হবে না নিশ্চয়ই। তাহলে আশা করি আগামী 2-3টে লেকচারের মধ্যেই ক্যাপাসিটার এন্ড ক্যাপাসিট্যান্স সম্পর্কে যত রকমের এমসিকিউ হয় উইথ রেজিস্ট্যান্স প্রবলেম সেগুলো আমরা করিয়ে দিতে পারবো। ঠিকঠাক? তো আশা করি তোমরা সবাই ভিডিও দুটো দেখেছো, যারা দেখোনি তারা এখনই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট সেকশনে তাদের লিংক দেওয়া আছে, তোমরা এখনই যাও আর দেখে নাও। তো আর 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 যারা প্রথমবার ভিডিওটা দেখছো তাদের জন্য একটাই কথা, তারা যদি চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা ভার্চুয়াল বেল আইকনটাতে টিক করে ক্লিক করে দাও। ঠিক, এটাই তোমাদের কাজ, আর কোনো কাজ নেই, ভিডিও দেখতেও হবে না। ঠিক আছে, তো যাই হোক, সো লেটস স্টার্ট ফর টুডেজ সেশন। ওকে, তো ফার্স্ট প্রবলেম কি আছে দেখো। ফার্স্ট প্রবলেম বলেছি একই ব্যাসের একটি নিরেট গোলক এবং একটি ফাঁপা গোলক একই বিভবে আহিত করা হলো, ফলে বলে 4টে অপশন আছে কারটাতে আদান বেশি থাকবে। ঠিক আছে, একই ব্যাসের, ঠিক, একটা ফাঁপা একটা নিরেট। তো আমাদের ক্যাপাসিট্যান্সের এমসিকিউ সিরিজ, দ্যাট ইজ সিরিজ 1 ভিডিও, এমসিকিউ সিরিজের মধ্যে 1। আর ক্যাপাসিটার আর ক্যাপাসিট্যান্সের ম্যাথ লেকচারের আই থিঙ্ক এটা পার্ট নম্বর 3। তো একই ব্যাসের, তার মানে কি তাদের ব্যাসার্ধ দুটো একই। এটাকে ধরে নাও নিরেট আর এটা হলো ফাঁপা। ওকে, এবারে একই বিভব দেওয়া হয়েছে, এটারও বিভব ভি, এটারও বিভব ভি, এন্ড উই নো বিভব ভি ইকুয়ালস টু কিউ বাই আর। তাহলে এটার ব্যাসার্ধ যদি আর ধরো, এটারও ব্যাসার্ধ আর ধরা উচিত, বিকজ তাদের ব্যাস একই বলে দিয়েছে। তাহলে এটারও ব্যাসার্ধ আর, এটারও ব্যাসার্ধ আর। তাহলে এইটার যদি বিভব ভি এটা ধরো আর এটার যদি বিভব ভি সমান তুমি যদি Q1 বাই আর ধরো, বিকজ আমরা তো জানি না এটার আদান কত থাকতে পারে, তাই এইটার আদানকে ধরা হয়েছে কিউ, এটার আদানকে ধরা হয়েছে Q1। এবং এখন কি বলেছে না এই দুটো বিভব হচ্ছে সমান, দ্যাট মিনস Q বাই আর এন্ড Q1 বাই আর ইজ সমান। সো ক্যান্সেল এন্ড Q1 ইকুয়ালস টু Q, দ্যাট ইজ দুটো পরিবাহী গোলকের আদান সমান থাকবে, সে ফাঁপা হোক বা নিরেট হোক। ওকে, আই হোপ ক্লিয়ার। সো পরের প্রবলেমে যাই, চলো। এটা এমসিকিউ 2 হলো, এটা 2 নম্বর এমসিকিউ। 3 নম্বর এমসিকিউ কি বলছে দেখো। 3 নম্বর এমসিকিউ বলছে, প্রশ্ন এখানে আসছে দেখো। তো বলেছে কোন একটা পরিবাহী গোলকের ব্যাসার্ধ 1 মিটার, ফ্যারাড এককে তার ধারকত্ব কত হবে। কোন পরিবাহী গোলকের ব্যাসার্ধ 1 মিটার, তাহলে ফ্যারাড এককে তার ধারকত্ব কত হবে। and we know the formula very well, C equals to 4 pi epsilon naught r। তাই তো, ফ্যারাড একক মানে সিজিএস একক নয়, মানে এসআই পদ্ধতি। এন্ড এসআই পদ্ধতিতে কোন পরিবাহী গোলকের ধারকত্বের রাশিমালা হয় C equals to 4 pi epsilon naught r। ওকে, এন্ড তোমরা জানো এই জিনিসটার, এই যে বাঘ, হাতি, ছাগল এর ভ্যালু কত হয়, 1/4 পাই এপসাইলন নট এর ভ্যালু হলো 9 × 10⁹। তাহলে 4 পাই এপসাইলন নট এর ভ্যালু হবে 1/9 × 10⁹। তাহলে তোমরা বসিয়ে দাও 1/9 × 10⁹, এন্ড আর এর ভ্যালু হলো 1, দ্যাট ইজ C equals to 1/9 × 10⁹।
দ্যাট ইজ এত ফ্যারাড। এবারে তোমরা এখান থেকে কি করতে পারো, 1/9টাকে তোমরা হিসাব করতে পারো। তাহলে তোমরা হিসাব করে যেটা পাবে সেটা হলো নিশ্চয়ই 1.1 ইন্টু 10⁻⁻10 ফ্যারাড। 1.1 ইন্টু 10⁻⁻10 ফ্যারাড। ইট ইজ কারেক্ট। ওকে, চলো পরের প্রশ্ন যাওয়া যাক। আশা করি ক্লিয়ার, নোট করে নাও। क्लियर। सो हम इसको मिटा देते हैं। চলো এমসিকিউ 4। এমসিকিউ 4 কি আসছে প্রশ্ন দেখো, বলেছি একটি গোলাকার তরল বিন্দুর ধারকত্ব হলো 1 মাইক্রোফ্যারাড। একটি গোলাকার তরল বিন্দুর ধারকত্ব হলো 1 মাইক্রোফ্যারাড। এবার বিন্দুটি ভেঙে 8টি সমান ব্যাসার্ধের তরল বিন্দুতে পরিণত হলো, প্রতিটি তরল বিন্দুর ধারকত্ব কত হবে? এটাই হলো আমাদের প্রশ্ন। তাহলে যখন এরকমই প্রশ্ন থাকে আমরা কি করি, যখন কোন একটা বিন্দু ভেঙে অনেকগুলো বিন্দু হবে বা যখন অনেকগুলো বিন্দু মিলে একটা বিন্দু তৈরি করবে, তখন আমরা কি করি, বোথ কেসে ভলিউমকে সমান করে দিই, দুটো কেসে আমরা আয়তনকে সমান করে দিই। তাহলে প্রথম ক্ষেত্রে কি হয়েছে দেখো, বিন্দুটি ভেঙে 8টি সমান ব্যাসার্ধের তরল বিন্দুতে পরিণত হয়েছে। ঠিক, তাহলে আমরা বড় বিন্দুর ব্যাসার্ধকে ধরে নিই, সেটাকে ধরে নাও ক্যাপিটাল আর। তাহলে ছোট বিন্দুর ব্যাসার্ধকে স্মল আর ধরো, আর একটি গোলাকার তরল বিন্দু যেটা বড় বিন্দু তার ধারকত্ব দেখো বলে দিয়েছে সি সমান 1 মাইক্রোফ্যারাড। আর এখানকার ছোট বিন্দুগুলোর যার ধারকত্ব সি প্রাইম বললাম সেইটা তোমাকে বের করতে দিয়েছে, তাই তো? প্রতিটি তরল বিন্দু ধারকত্ব কত হবে, ছোট বিন্দুগুলোর ধারকত্ব কত হবে সেটা বার করতে দিয়েছে। তাই ছোট কটা বিন্দু তৈরি হয়েছে, 8খানা বিন্দু। তাহলে নিশ্চয় 8 ইন্টু 4/3 পাই স্মল আর কিউব হওয়া উচিত। তাহলে আর কিউব সমান পেয়ে যাচ্ছ 8 আর কিউব। দ্যাট মিনস এখান থেকে কি পাচ্ছ, আর সমান 2 আর পাচ্ছ। ঠিক, আর সমান 2 আর পাচ্ছ। তাহলে বড় বিন্দুর ব্যাসার্ধ ছোট বিন্দুর ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক পেয়ে গেছো। এবার আমরা কি জানি না, আমরা জানি যেটা, তাহলে তোমরা এইভাবে করতে পারো, দেখো সি প্রাইম বাই সি। ঠিক, ছোট বিন্দুর ধারকত্ব বাই বড় বিন্দুর ধারকত্ব তোমরা করো। এবারে দেখো এইটা হচ্ছে কি আমরা কিভাবে করব, যেটা হচ্ছে আমাদের কিন্তু মাইক্রোফ্যারাড একক বলেছে, সেটা কিন্তু সিজিএস নয়, এসআই পদ্ধতি, তাই না? এসআই পদ্ধতির মধ্যে একটা ফার্দার স্কেলিং করা আছে। ঠিক, তাহলে এটা এসআই পদ্ধতি। তাহলে এসআই পদ্ধতিতে ধারকত্বের একক তো মানে রাশিমালা যেটা হয় সেটা আমরা জানি 4πε0 আর হয়। তাহলে তোমরা এই জায়গাটায় 4πε0 বসাতে পারো, ছোট বিন্দুর ধারকত্ব দ্যাট ইজ ছোট বিন্দুর ব্যাসার্ধ। তারপরে 4πε0 বড় বিন্দুর ধারকত্ব, তার মানে বড় বিন্দুর ব্যাসার্ধ। তাহলে এইটা ঝাপাঝাপ ক্যান্সেল, সো আর বাই অফ ক্যাপিটাল আর। এবার তোমরা দেখো এই আর এর জায়গায়, ক্যাপিটাল আর এর জায়গায় তোমরা 2 আর বসাতে পারো, তাহলে এই আর ক্যান্সেল। তাহলে সি প্রাইম বাই সি কত আসলো, ওখান থেকে হাফ আসলো। সি প্রাইমের এবার সি এর ভ্যালু কত ছিল দেখো 1, তাহলে হাফ ইন্টু সি দ্যাট ইজ হাফ ইন্টু 1 দ্যাট ইজ হাফ মাইক্রোফ্যারাড। ঠিক, তো ছোট বিন্দুগুলোর ব্যাসার্ধ যেটা মানে ছোট বিন্দুগুলোর যে ধারকত্ব এসছে সেটা তোমাদের এসছে হাফ মাইক্রোফ্যারাড, দ্যাট ইজ অপশন এ। ঠিক, অপশন এ, ছোট বিন্দুগুলোর ধারকত্ব হলো হাফ মাইক্রোফ্যারাড। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। চলো এমসিকিউ 5। এমসিকিউ 5 এ বলে দিয়েছি, দেখো প্রশ্ন কি এসছে, প্রশ্ন এসছে যে 64খানা ছোট জলবিন্দু যাদের প্রতিটার আধান ক্যাপিটাল কিউ, ধারকত্ব ক্যাপিটাল সি, বিভব ক্যাপিটাল ভি, তারা মিলে একটা বড় বিন্দু গঠন করলো এবং সেই বড় বিন্দুটারই বিভব কত হবে বা ধারকত্ব কত হবে সেটাই জানতে চেয়েছে। বড় বিন্দু ধারকত্ব কত হবে সেটাই জানতে চেয়েছে। ওকে,
তো ছোট বিন্দুগুলো ধারকত্ব সি বলে দিয়েছে, বিভব ভি বলেছে, আধান কিউ বলেছে, আর বড় বিন্দুর আমার ধারকত্ব জানতে চেয়েছে। এটাই প্রশ্ন। দেখো এখানে কিন্তু কোনো একক সিস্টেমের ব্যাপার নেই, তাই তো? তাহলে আমরা এসআই পদ্ধতিতে জানি যে ধারকত্ব সি ইকুয়ালস টু 4πε0r হয়, ওকে। আর সিজিএস পদ্ধতিতে হয় সি ইকুয়ালস টু আর, ঠিক? তাহলে ওখানে 4πε0টা 1 হয়ে যায়। তাহলে আমরা এখানে যেহেতু কোনো একক সিস্টেম বলা নেই, কোনো একটা ফর্মালিজম কিছু ওয়ে ফলো করতে সেসব কিছু বলা নেই, তাহলে আমরা সিম্পল সিজিএস ওয়েতেই ফলো করবো। তাহলে আমাদের ইকুয়েশন সিম্পলিফাইড থাকবে এবং আমাদের ক্যালকুলেশনও অনেক সিম্পলিফাই ওয়েতে করা যাবে, ঠিক আছে? তাহলে আমরা যখন কোনো একক সিস্টেম বলা থাকবে না কোনো অঙ্কে, আমরা যে কোনো একক সিস্টেম ফলো করতে পারি এবং আমরা অলওয়েজ প্রেফার করব সিজিএসটাকে, ওকে? তাহলে কেন সিজিএসটাকে প্রেফার করবো সেটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে, কারণ সিজিএস পদ্ধতিতে সি ইকুয়ালস টু আর হয়। তাহলে যেটাই ব্যাসার্ধ সেটাই তার ধারকত্ব, ঠিক? তাহলে আমরা এমসিকিউ 5 ছোট বিন্দুর ব্যাসার্ধকে আমরা ধরে নিই, সেটা স্মল আর ধরলাম। আর বড় বিন্দু যেটা তৈরি হচ্ছে তার ব্যাসার্ধকে আমরা ক্যাপিটাল আর ধরলাম। ছোট বিন্দু কতগুলো ছিল না? 64 খানা, তাই না? তাহলে আমরা যদি ভলিউম সমান করে দিই, তাহলে 4/3 পাই ক্যাপিটাল আর কিউ সমান 64 ইন্টু 4/3 পাই স্মল আর কিউ। সেইটা এইটা কেটে গেল, তাহলে আর কিউব সমান পেয়ে গেলে 64 আর কিউব, দ্যাট ইজ আর সমান 64 আর, ঠিক? আর সমান 64 আর। তাহলে এবার আমাদের বড় বিন্দুর ধারকত্ব জানতে চেয়েছি। তাহলে আমরা বড় বিন্দুর ধারকত্ব সি ধরলাম। আচ্ছা 64 হবে না, শুধু 4 হবে ঘনমূল করলে। আর ছোট বিন্দুর ধারকত্বকে আমরা সি প্রাইম বলি। আচ্ছা সি বলে দিয়েছি, এটাকে সি প্রাইম ধরলাম তাহলে, ঠিক? ছোট বিন্দুগুলোর ধারকত্ব সি বলে দিয়েছে এবং বড় বিন্দুর ধারকত্বকে আমরা সি প্রাইম ধরলাম, বিকজ তার ব্যাসার্ধ ক্যাপিটাল আর এসছে 4 আর, তার মানে তার ধারকত্ব সি প্রাইম ইকুয়ালস টু আসবে 4c, ঠিক? কত সিম্পল ওয়েতে চলে আসলো। ধারকত্বকে ব্যাসার্ধকে ধারকত্ব দ্বারা রিপ্লেস করে দাও। বিকজ অফ এসআই পদ্ধতিতে আমরা করিনি, সিজিএস এ করেছি। যদি এসআই তে করতাম তাহলে আমরা কি করতাম? তাহলে আমাকে এইভাবে ভেঙে করতে হতো। এই সিটাকে লিখতে হতো 4πε0 স্মল আর, ঠিক? তাহলে এই আর এর জায়গায় তুমি সি বাই 4πε0 বসাতে, আর এই আর এর জায়গায় তুমি যদি ওটার ব্যাসার্ধ সি প্রাইম মানে ধারকত্ব যেহেতু সি প্রাইম ধরেছো বড় বিন্দুর, তাহলে তুমি এখানটায় 4πε0 ক্যাপিটাল আর লিখতে। তাহলে ক্যাপিটাল আর এর জায়গায় তুমি বসাতে সি প্রাইম ইকুয়ালস টু সি প্রাইম বাই 4πε0 আর, সেটা ক্যাপিটাল আর এর জায়গায় বসতো। আর দুটো দিক দিয়ে 4πε0টা ক্যান্সেল হয়ে যেত, ঠিক? তাহলে 4πε0 এর ঝামেলা যাতে এড়িয়ে যেতে চাই, যদি আমরা চাই, তাহলে আমরা ওই জন্য সিজিএসটাকেই প্রেফার করব, নট এসআই, ওকে? চলো তাহলে নেক্সট প্রশ্নে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন, বলেছে দেখো, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ভালোভাবে শুনবে এবং বুঝবে। তো দেখো বলে দিয়েছে দুটি গোলাকার পরিবাহী এ ও বি এর ব্যাসার্ধ যথাক্রমে 1 মিমি এবং 2 মিমি। তাহলে দুটো গোলীয় পরিবাহী আমি ফার্স্ট অফ অল ড্র করে নিই, এ আর এটা বি। এর ব্যাসার্ধ হলো 1 মিমি আর ব্যাসার্ধ হলো 2 মিমি, মিমি আবার দুটো। তো যাই হোক, এবার এদের মধ্যে দূরত্বের ব্যবধান হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে এদের মধ্যে দূরত্ব হলো কত? 5 সেমি। গান্ধীজির চশমা লাগছে না? গান্ধীজির চশমা, স্বচ্ছ ভারত। যাই হোক, স্বচ্ছ ভারত।
তো পরিবাহী দুটোকে এবার কি বলছে দেখো, পরিবাহী দুটোকে সুষমভাবে আহিত করা হলো এবং পরিবাহীকে একটি তার দ্বারা যুক্ত করা হলো। এইখানটা একটা কথা মাথায় রাখবো, যখনই বলা হবে সুষমভাবে আহিত করা হলো, তার মানে এটা আমরা কিন্তু কনসিডার করে নেব না যে তাদের আধান সমান। ঠিক, তাদের আধান সমান নাও হতে পারে, কিন্তু তাদের সুষমভাবে আহিত করা হয়েছে, অর্থাৎ প্রতিটা পার্টের আধান সমান, এটুকুই আমরা জানি। ঠিক আছে, অর্থাৎ তলমাত্রিক ঘনত্ব হচ্ছে সমান। ঠিক, সুষমভাবে আহিত করা, সুষমভাবে আহিত করেছে। ঠিক আছে, যাই হোক, তো তাহলে আধান কিন্তু সমান ভাববো না। তো আর একটা কথা যেটা, তাহলে এবারে পরিবাহিতাটাকে তার দ্বারা যুক্ত করা হয়েছে। সাম্যাবস্থায় এ ও বি গোলকের পৃষ্ঠতলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অনুপাত কত হবে? তাহলে তলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের অনুপাত কত হবে? তাহলে ভাবো এটাকে তার দ্বারা যুক্ত করা হয়েছে। ঠিক, তাহলে এইটা একটা কথা মাথায় রাখবে, যখন দুটো ডিফারেন্ট পরিবাহীর মধ্যে তার দ্বারা যুক্ত করা হয়, তাহলে সাম্যাবস্থা কথাটার অর্থ হলো, এই যে সাম্যাবস্থা কথা ওরা বলে দিয়েছে, এই সাম্যাবস্থা কথাটার অর্থ হলো যে তাদের বিভব সমান, তাদের বিভব সমান। সাম্যাবস্থা কথাটার অর্থ হলো তাদের বিভব সমান, অর্থাৎ তার দ্বারা যুক্ত করার পরে আধানের বন্টন হবে এবং আধানের বন্টন ততক্ষণই চলতে থাকবে যতক্ষণ না তাদের বিভবটা সমান হয়। ঠিক, যেটা আমরা হচ্ছে কি দুটো ভিন্ন বিভবযুক্ত পরিবাহী আধানের ক্ষেত্রে থিওরি পড়ে এসেছিলাম। ভি সমান সাধারণ বিভব C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2, এরকম একটা রাশিমালা আসতো। ঠিকঠাক মনে পড়ছে? যাই হোক, মনে করিয়ে দিলাম, থ্যাঙ্কস বলো। তো যাই হোক, তো হচ্ছে কি সেই সাধারণ বিভব মানে পৌঁছাবে, সেটার কথা অর্থ হলো সাম্যাবস্থা। বা যদি সাম্যাবস্থা কথা নাও বলে দেয় কোনো প্রশ্নে, তাহলেও আমরা কিন্তু যখনই তার দ্বারা যুক্ত করে দেব, তাহলে ভাববো তারা সাম্যাবস্থায় চলে এসছে, তারপরে কিছু একটা হিসেব তাদের মধ্যে করতে আমাকে হবে। তার মানে কি, তারা সমবিভব মানে পৌঁছেছে। গট ইট? আশা করি। তো বিভব সমান, তাহলে এবার আমরা কি করলাম, এটা আমরা ধরে নিচ্ছি। হ্যাঁ, এটার তড়িৎ প্রাবল্য ধরলাম EA, এটার তড়িৎ প্রাবল্য ধরলাম আমরা EB। এটা তোমরা নিশ্চয়ই লিখবে যে এ গোলকে তড়িৎ প্রাবল্য EA এবং বি গোলকে তড়িৎ প্রাবল্য EB, এটা তোমরা খাতায় লিখে নেবে। ওকে, তাহলে সাম্যাবস্থা মানে কি, তাদের বিভব সমান। তাহলে ততক্ষণ বিভব সমান হবে না যতক্ষণ না তাদের আদান বন্টনটা গিয়ে থেমে যাচ্ছে, বা বিভব সমান হলেই আদান বন্টন থেমে যাবে। তাহলে VA ইকুয়ালস টু হবে আমাদের VB, অর্থাৎ দুটো গোলকে বিভব সমান। এবার দেখো বিভবকে কি লেখা যায়, বিভবকে লেখা যায়, বিভবের রাশিমালা হয় দেখো Q/R, তাই না? এটা হয়। এবার তোমরা নিশ্চয়ই রিলেশন পড়ে এসছো, তাহলে তুমি যদি একটাকে ওপর নিচে R দ্বারা মাল্টিপ্লাই করো, তাহলে বিভব V সমান এটা হয়ে গেল দেখো Q/R স্কোয়ার, দ্যাট ইজ অফ ইলেকট্রিক ফিল্ড ইনটু R। তার মানে বিভবকে লেখা যায় সেই গোলকের ইলেকট্রিক ফিল্ড ইনটু তার ব্যাসার্ধ, এইটা দিয়ে লেখা যায়। তাহলে VA অর্থাৎ এ গোলকের ক্ষেত্রে লেখা যাবে EA ইনটু 1 মিমি। আচ্ছা, আমরা মিমিটাকে বাদ দিলাম, একটা মিমিকে বাদ দিলাম। এবার ভিবিটাকে দেখো, এখানকে লেখা যায় EB ইনটু দুটো মিমি, ঠিক আছে, 2 মিমি। সো এবারে অনুপাত করে দাও, খুব সিম্পল অঙ্ক ছিল। সো EA বাই অফ EB দ্যাট ইজ 2/1। তাহলে অনুপাত কত হচ্ছে, EA is 2 of EB, that is 2, হ্যাঁ, 2:1। I think 2:1, অপশন সি। ওকে, অপশন সি, এটাই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, আই হোপ ক্লিয়ার। চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। দেখো সাতেরটাও একই, আই থিঙ্ক 4 আর 7, ওটাও সেই হাফ মাইক্রোফ্যারাড হবে। 8এরটা আমি করাচ্ছি। হ্যাঁ, 8এরটা দেখো একই, আবার n সংখ্যক, এটা বড় বিভব কত জানতে চাইছে। চলো প্রশ্ন কি এসছে দেখো, প্রশ্ন এসছে n সংখ্যক প্রত্যেকটা ছোট গোলক
যাদের বিভব ভি তাদেরকে যুক্ত করে একটা বড় ফোঁটা তৈরি করা হলো, সেই বড় ফোঁটাটার বিভব কত হবে, এটাই প্রশ্ন। আগে থেকে মুখস্থ করে নিয়েছি, তোমরা মাঝখানে দেখতে পাওনি, পজ করেছিলাম। তো এন সংখ্যক একই ধরনের গোলক যাদের বিভব হচ্ছে প্রত্যেকটার ভি, তো আমরা হচ্ছে কি বড় ফোঁটা তৈরি হয়েছে, সেই বড় ফোঁটার বিভবটা ক্যালকুলেট করতে চাই। ওকে, সো আবার একই, তাহলে এইরকম এন খানা আছে, ধরো এন খানা গোলক আছে, এন খানা থেকে মিশিয়ে হলো একটা বড় গোলক যার বিভব আমাকে বার করতে হবে। ধরো সেটাকে ধরলাম ভি প্রাইম, আর এখানকার প্রত্যেকটার বিভব হলো ভি, এই অঙ্কগুলো করার সময় ঠিকঠাক। এবার আমরা ওয়ে করব, ওয়ে মানে কিভাবে করব সেটা বলছি, ওয়ে বার করতে হবে। এই অঙ্কগুলো করার সময় আমরা যখন করব তখন একটা জিনিসের ফোকাস করব, বিভব কিন্তু মাল্টিপ্লাই হয় না। তোমাদের বইয়ে হয়তো অপশন নেই, কিন্তু কোথাও পরীক্ষার সময় একটা অপশন গন্ডগোল পাকানোর জন্য দিতেই পারে, যে এখানকার অপশন মানে প্রতিটার গোলক ভি, তাহলে এন খানা মিলে একসঙ্গে হচ্ছে, তাহলে বড়টার বিভব এন ভি হয়ে যাবে। ঠিক আছে, বিভব কিন্তু মাল্টিপ্লাই হয় না ওইভাবে। ব্যাটারির ক্ষেত্রে বিভব কিন্তু ওইভাবে অ্যাডিশন হতে পারে, বাট এটা কিন্তু ব্যাটারি নয়, তাই না? এটা হচ্ছে একটা গোলক, তখন গোলকটা যখন পরস্পর জুড়ে এইটা গঠন করছে, তখন কিন্তু তার ব্যাসার্ধ ওইভাবে মাল্টিপ্লাই হয়নি, ব্যাসার্ধ একটা নতুন ব্যাসার্ধের ফর্ম নেবে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো না যে বিভব ওরকম মাল্টিপ্লাই হয় এরকম গোলকের ক্ষেত্রে। তাহলে যে জিনিসটার মাল্টিপ্লাই হয় সেটা কার হয় না, সেটা হচ্ছে আমাদের আধানের হয়। আধানের সংরক্ষণ সূত্র আছে, তাহলে আধান যদি প্রত্যেকটার এন কিউ করে থাকে, প্রত্যেকটা যদি কিউ করে থাকে, তাহলে এন খানার এন কিউ হবে। সে যখন ছোটগুলো মিশে যদি একটা বড় বিন্দু গঠন করলো, তারও আধান কিন্তু এন কিউই থাকবে। ঠিক আছে, তো আমরা কি করে করবো দেখে নাও। আমরা এখানটায় দুটো জিনিস ধরে নেব, ছোট বিন্দুর ব্যাসার্ধকে ধরবো সমান স্মল আর ছোট বিন্দুর আধানকে ধরবো, সেটা হচ্ছে আমাদের স্মল কিউ। বড় বিন্দুর ব্যাসার্ধকে ধরবো আমরা ক্যাপিটাল আর বড় বিন্দুর আধানকে ধরবো ক্যাপিটাল কিউ সমান এন ইন্টু স্মল কিউ। যেহেতু বড় বিন্দুটা তৈরি হয়েছে এন খানা বিন্দু দিয়েই, ঠিক আছে, এবং প্রত্যেকটার আধান ছিল স্মল কিউ করে। ওকে, তাহলে এবার আবার একই নিয়ম, যখন এরকম ভাঙা গড়ার কাজ চলে কি হয়, ভলিউম সমান। স্যার কি বলছেন, ভাঙা গড়াতে আবার ভলিউম সমান। যাই হোক, ভলিউম আমি সমান করে দিলাম, ভলিউম সমান করে দিচ্ছি, আমার তো ভাঙা গড়া হচ্ছে না। যাই হোক, বিন্দুর ভাঙা গড়া হচ্ছে, তো বিন্দুতে 4/3 পাই উড়ে গেল। সো 4 r ইকুয়ালস টু একবারে n 1/3 স্মলার, n 1/3 স্মলার। ঠিক আছে, n 1/3 স্মলার। ঠিক, এবার কি চেয়েছে দেখো, ছোট বড় বিন্দুর ব্যাসার্ধ এই বিভব, তাহলে বড় বিন্দুর বিভব ভি প্রাইম লিখে দাও। আবার দেখো এখানটায় কিন্তু সিজিএস না এসআই সেটা কিন্তু বলে দেয়নি, না বলে দিয়েছে, বিকজ প্রত্যেকটার বিভব কিন্তু ভোল্ট বলেছে, ভি ভোল্ট, ভোল্ট মানে এসআই পদ্ধতি রেখো। তাহলে ভি প্রাইম কে তুমি কি লিখবে, 1/4 পাই এপসাইলন নট ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর হওয়া লেখা উচিত। ঠিক, এটা লেখা উচিত, কারণ বড় বিন্দুর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, বড় বিন্দুর আধান হচ্ছে ক্যাপিটাল কিউ, তাহলে বড় বিন্দুর বিভবটাকে লেখা উচিত 1/4 পাই এপসাইলন নট ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর। এখন দেখো ক্যাপিটাল আর মানে ক্যাপিটাল কিউ আর ক্যাপিটাল আর এই দুগুলোর মধ্যে আমরা একটা কিন্তু সম্পর্ক বার করে ফেলেছি। এইখানে একটা সম্পর্ক আছে আর এইখানেও একটা সম্পর্ক আছে, তাই না? তাহলে তুমি এবারে 1/4 পাই এপসাইলন নট ক্যাপিটাল কিউ যা লিখতে পারো n ইন্টু স্মল কিউ, আর ক্যাপিটাল আর এর যা লিখতে পারো n 1/3 ক্যাপিটাল আর। ঠিকঠাক,
এবার তুমি এনটাকে সেপারেট করে নাও, এন বাই এন একে 3, 1/4πε0 কিউ বাই স্মল আর, এটাকে আমি ব্র্যাকেট করে দিলাম, ঠিক আছে? 1/4πε0 কিউ বাই আর, এটা একটা গুণ চিহ্ন। এবারে তুমি এনটাকে এটা করো, এটার পাওয়ার 1, তাহলে এন কত হলো 2/3, এন এর পাওয়ার 2/3 হলো। এবার যদি খুব ভালো করে নোটিস করো এই জিনিসটা কি, 1/4πε0 কিউ বাই আর আছে, কিউটা হলো ছোট বিন্দুর একটা ছোট বিন্দুর আধান, আর আর হলো ছোট বিন্দুর ব্যাসার্ধ, ঠিক? তার মানে এটা কি বলা যেতে পারে, ছোট বিন্দুর বিভব বলা যেতে পারে। দ্যাট মিনস এইটা ভি প্রাইম, অপশন মিলে গেল, বিকজ ভিটাই বলে দিয়েছিল ছোট বিন্দুর বিভব, তাহলে সেই বিভবকে আমরা লিখতে পারি 1/4πε0 কিউ বাই আর। ইজি, ওকে হালুয়া। চলো মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন। চলো দেখো পরে এমসিকিউ বলেছে R1 ও R2 ব্যাসার্ধ সম্পন্ন দুটি গোলীয় পরিবাহী একটি সরু তড়িৎ পরিবাহী তার দ্বারা সংযুক্ত করে এই ব্যবস্থাটিতে কিছু পরিমাণ আধান দেওয়া হলো। ওকে, আমার কি আধান দেওয়া হয়েছে, তাহলে এই দুই গোলীয় পরিবাহীতে এমন ভাবে আধান বন্টিত হবে যে তাদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত কত হবে, ঠিক আছে? তাহলে R1 R2 ব্যাসার্ধ বিশিষ্ট দুটো পরিবাহী, ঠিক আছে? তাহলে ধরে নাও এটা তো তোমাদের থিওরি কোশ্চেন, R1 R2 ব্যাসার্ধ বিশিষ্ট দুটো পরিবাহী, তো এটার ব্যাসার্ধ R1, এটার ব্যাসার্ধ R2, এটা ধরে নাও Q1 আধান দেওয়া হয়েছে, এখানে ধরে নাও Q2 আধান দেওয়া হয়েছে। দেওয়ার পরে দেখো বলেছে সরু তড়িৎ বাহী একটা তার দ্বারা যুক্ত করা হয়েছে, তারপর আধান দেওয়া হয়েছে। যাই হোক, আধান দেওয়া আগে হয়েছে বা পরে হয়েছে কোনো ব্যাপার নয়, মোস্ট ইম্পর্টেন্ট যেটা কথা যে তড়িৎ পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়েছে। আর একটু আগেই শিখেছি যখন দুটো ডিফারেন্ট চার্জড ওয়ালা পরিবাহী গোলককে তার দ্বারা যুক্ত করব, তাদের কিন্তু বিভব সমান হয়ে যাবে, ঠিক? তার দ্বারা যুক্ত করলে আধানের বন্টন হবে। এবার আমাদের বলতে বলেছে দেখো যে তাদের তলমাত্রিক ঘনত্বের অনুপাতটা কত হবে, সেটাই কত হবে, ঠিক আছে? সেই অনুপাতটাই জানতে চেয়েছে, তলমাত্রিক ঘনত্বের অনুপাত। তো দেখা যাক কি হয়, ঠিক আছে? দেখা যাক কি হয়। তাহলে বিভব সমান হয়ে গেছে, তাহলে বিভব যদি সমান হয় তাহলে এটার নাম দিতে পারো, এটা এ গোলক, এটা বি গোলক, এখানে কিছু নাম দিতে বলেনি, এ গোলক বি গোলক। তাহলে এটার ব্যাসার্ধ, এটা VA, এটা VB, ঠিক? এর বিভব আর এর বিভব সমান, বিভব সমান যেহেতু তুমি কি লিখতে পারো, Q সমান CV ফর্মুলা, তাই না? তাহলে Q বাই C1 আর Q2 বাই C2 লিখতে পারো, বিকজ আমরা ধরে নিলাম C1 হলো ফার্স্ট পরিবাহী গোলকের ধারকত্ব আর C2 হলো সেকেন্ড পরিবাহী গোলকের ধারকত্ব। ওকে, বিকজ V সমান Q বাই C আমরা জানি। আবার C1 মানে কি জানি, ব্যাসার্ধের সঙ্গে সমান, Q2 মানে কি, আবার C2 মানে কি, ব্যাসার্ধের সঙ্গে সমান, এটা আমরা বলতেই পারি। তাহলে Q1 বাই Q2 পেয়ে গেলাম কিন্তু আমরা R2 বাই R1, এরকম একটা ব্যাস Q1 বাই Q2 সম্পর্ক পেলাম, ঠিক আছে? আচ্ছা না Q1 বাই Q2 তাহলে R1 বাই R2 পেয়েছি, অ্যাকচুয়ালি R1 বাই R2। এবার তাদের তলমাত্রিক ঘনত্বের অনুপাত জানতে চেয়েছি। তাহলে ফার্স্ট একটা তলমাত্রিক ঘনত্ব σ1 ধরলাম, দ্বিতীয়টা σ2 ধরলাম। তাহলে প্রথমটার আধান কত ছিল দেখো, Q1 বাই 4 পাই, ব্যাসার্ধ দেখো R1 এর স্কোয়ার, দ্বিতীয়টা দেখো Q2 বাই 4 পাই অফ R2 স্কোয়ার, 4 পাই কেটে গেল, তাহলে Q1 বাই দেখো Q2 ইন্টু R2 স্কোয়ার বাই অফ R1 এর স্কোয়ার লিখতে পারি।
এবার দেখো Q1/Q2 এর যে ভ্যালুটা সেটা আমরা এখান থেকে নিয়ে গিয়ে বসাতে পারি। R1/R2 ইন্টু দেখো এখানে R2 স্কোয়ার বাই অফ R1 স্কোয়ার, দ্যাট ইজ R1/R2 বাই অফ R1, দ্যাট ইজ σ1/σ2। এটাই এসছে তোমাদের অ্যান্সার। σ1/σ2 এসছে তাদের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক এসছে, তাই না? তাহলে অপশন বি, তাহলে R2/R1, এটাই হলো তাদের অনুপাত। তাহলে σ1:σ2, দ্যাট ইজ অফ R2:R1। ঠিকঠাক? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তাহলে নেক্সট কোশ্চেন কি দেখো, নেক্সট কোশ্চেন যেটা বলেছে যে একটা সিস্টেম বলে দিয়েছে যে C1 ধারক যার আধান হচ্ছে কি, C1 ধারকত্বের একটি ধারক যার আধান হচ্ছে Q, C2 একটা ধারকত্ব যার ভ্যালুও বলে দিয়েছে এই ধারকত্বের দ্বিগুণ। তারা প্রাথমিকভাবে খোলা অবস্থায় ছিল, সুইচ তাদের ভেতর লাগানো ছিল না, এবং এই ধারকের আধান তখন কিউ ছিল। এবার যখনই এইটাকে কানেক্ট করে দেওয়া হয়েছে, অর্থাৎ সুইচটাকে ক্লোজ করে দেওয়া হয়েছে, তখন এই ধারকের কোনো তো আধান ছিল না প্রাথমিকভাবে, তাহলে আধানের বন্টন হবে, এবং আধানের বন্টন ততক্ষণই হবে যতক্ষণ না তাদের বিভব সমান হয়। সেই জন্য কোশ্চেনে বলে দিয়েছে, দেখবো যে স্থিতাবস্থায় ধারকগুলোর প্রতিটির আধান কত, এটা আমাদের প্রশ্ন। ঠিক আছে, তো আমরা কি করে করব, শুধু প্রথমটারই আধান আছে, দ্বিতীয়টার কোনো আধান নেই প্রাথমিকভাবে, কিন্তু যে এটা সুইচটাকে ক্লোজ করে দেবো তাহলে আধানের বন্টন হবে। সেই অবস্থায় বন্টনের পর প্রথম ধারকের আধান এবং দ্বিতীয় ধারকের আধান কত সেটাই জানতে চেয়েছে আমাদের। ওকে, তো হোয়াট শুড উই ডু, আমরা কি করব? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে সুইচটাকে ফার্স্টে লাগিয়ে দেবো। তো সুইচটাকে লাগিয়ে দিয়েছি, ঠিক আছে, সুইচটাকে কানেক্ট করে দিয়েছি। তো এবারে সাধারণ বিভবে এসে পৌঁছাবে। সাধারণ বিভবের রাশিমালা কত হয় দেখো, সাধারণ বিভবের রাশিমালা হয় C1V1 প্লাস অফ C2V2 বাই অফ C1 প্লাস অফ C2। এটা হয় সাধারণ বিভবের রাশিমালা। বা আবার এটাও তো হয় Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2, বিকজ C1V1 মানে কি, প্রথম ধারকেরই আধান C1V1, বা কোন একটা প্রথম ধারক, এটা একটা দ্বিতীয় ধারক, দ্বিতীয় ধারকের আধান প্রথম ধারকের আধান। তাহলে প্রথম ধারকের আধান কত ছিল Q, দ্বিতীয় ধারকের আধান কত ছিল 0, এবং প্রথম ধারকের ধারকত্ব কত ছিল C1, এবং দ্বিতীয় ধারকের ধারকত্ব ছিল দেখো C2, C2 এর ভ্যালু আবার 2C1, দ্যাট ইজ Q/3C1, Q/3C1। এটা হলো আমাদের সাধারণ বিভব, অর্থাৎ সুইচটা কানেক্ট করে দেওয়ার পরে দুটো ধারকের যে বিভব কত হবে সেটা হচ্ছে এইটা Q/3C1। এখন তাহলে আমরা এই বিভব অবস্থায় প্রথম ধারকের আধান আর দ্বিতীয় ধারকের আধান কত সেটা বার করে নিই। তাহলে এখন প্রথম ধারকের আধান, তাহলে প্রথম ধারকের আধান Q1 সমান সমান কি লিখবো দেখো, C1 ইন্টু সাধারণ বিভব V। ঠিক, বিকজ এখন আধান বন্টনের পরে এই ধারকেরও বিভব এইটা হয়েছে এবং এই ধারকেরও বিভব কিন্তু এটা হয়েছে। তাহলে এখন ওর আধান কত আছে, নিশ্চয়ই ওই বিভব ইন্টু তার ধারকত্ব C1। তাহলে C1 ইন্টু V, V জায়গায় বসিয়ে দাও 3C1, তাহলে Q/3, অর্থাৎ প্রথম ধারকের আধান দাঁড়িয়েছে Q/3। তাহলে দ্বিতীয় ধারকের আধান কত দাঁড়াবে, টোটাল আধানটা ছিল Q, এখন ওর মধ্যে আছে Q3, তাহলে দ্বিতীয় ধারকের আধান কত হবে না, দ্বিতীয় ধারকের আধান যেটা হবে দেখো, প্রথম ধারকের আধান ছিল Q/3, ঠিক, মানে প্রথম ধারকের প্রথমে আধান ছিল Q,
এখন আছে কিউ বাই থ্রি, তার মানে বাকিটা বন্টন হয়ে গেছে, তার মানে কিউ মাইনাস কিউ বাই থ্রি দ্যাট ইজ অফ টু কিউ বাই থ্রি। এটা এইভাবে বার করতে পারো, আবার এইভাবেও বার করতে পারো। কিউ টু সমান সি টু ইন্টু ভি, তা সি টুর ভ্যালু দেখো টু সি ওয়ান, আর ভির ভ্যালু দেখো কিউ বাই থ্রি সি ওয়ান, তা সি ওয়ান কেটে গেল, তাই টু কিউ বাই থ্রি। ইউ ক্যান ফাইন্ড ইন দিস ওয়ে অলসো। ওকে, এখানেও টু কিউ বাই থ্রি পেয়েছি এবং এখানেও টু কিউ বাই থ্রি পেয়েছি। ঠিক, এটাই হলো আমাদের দুটো ধারকের আধান। চলো এবারে নেক্সট এমসিকিউ তে যাওয়া যাক। নেক্সট এমসিকিউ, আই হোপ ক্লিয়ার। আমরা इसको क्लीन करते हैं सैनिटाइजर से। সো এবার দেখো কয়েকটি ধারক একই পরিমাণ চার্জ করা হলো, ঠিক আছে? তাহলে প্রত্যেক ধারককে একই পরিমাণ চার্জ দেওয়া হয়েছে। ওকে, এবং ধারকগুলোর প্লেট দুটির মধ্যের যে বিভব প্রভেদ ভি আর তার ধারকত্ব সি এর পরিবর্তন যে নিচের লেখচিত্র দ্বারা বোঝানো যায়, তাই তো? তাহলে দেখো কিউ সমান সিভি, ঠিকঠাক, কিউ সমান সিভি। কিউটা প্রত্যেকটা ধারকের একই, তাহলে এটা তুমি কনস্ট্যান্ট করে নিতে পারো, এটা সিভি, তাহলে তুমি লিখতে পারো সিভি সমান কনস্ট্যান্ট। এটা মনে হচ্ছে চেনা চেনা লাগছে তোমাদের, এক্স ওয়াই সমান সমান সি, কিসের ইকুয়েশন? সমপরাবৃত্ত। এবং সমপরাবৃত্তের ইকুয়েশন তাহলে কি রকম হয়? এদিকে যদি সি থাকে, ওয়াই অ্যাক্সিস যদি ভি রাখো, তাহলে এরকম ঠিকঠাক, এটাই হওয়া উচিত। তাহলে অপশন ডি, তাই না? তাহলে অপশন ডি, অপশন ডি, এটাই হলো সমপরাবৃত্তের ইকুয়েশন। বিকজ এরকম ইকুয়েশন মানে এইরকম গ্রাফ হয়, ওয়াই এটা এক্স এরকম হয়। তোমরা এটা আবার কোথায় দেখেছিলে? পিভি সমান কনস্ট্যান্ট, বয়েলস লতে পিভি সমান কনস্ট্যান্ট, এখানটা ভি এখানে পি, এরকম টানতে পিভি সমান কনস্ট্যান্ট, তাই না? ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো এবার নেক্সট এমসিকিউ 15 যে বলে দিয়েছে একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব দূরত্বের সাথে এন ঘাতের সমানুপাতিক, তাহলে এন এর মান কত? ঠিক আছে, তাহলে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব পাত দুটির মধ্যবর্তী দূরত্বের এন ঘাতের সমানুপাতিক, তাহলে এন এর ভ্যালু কত? তাহলে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা কত হয়? সি ইকুয়ালস টু এপসাইলন নট, যদি আমি বায়ু মাধ্যম ধরে নিই, এপসাইলন নট এ বাই ডি, এটাই হয় না? তাহলে তুমি কি লিখতে পারো? সি এটাকে যদি কনস্ট্যান্ট ধরে নাও, তাহলে ডি মাইনাস ওয়ান, ঠিক, ডি মাইনাস ওয়ান, বিকজ এটা উপর উঠে গেছে। এবার এটাই আবার বলেছে দূরত্বের এন ঘাতের সমানুপাতিক, তাই না? এটাই আবার বলেছে মধ্যবর্তী দূরত্বের এন ঘাতের সমানুপাতিক। তাহলে তুমি যদি দূরত্বের এন ঘাতের সমানুপাতিক, তাহলে ডি টু দি পাওয়ার এন, তাহলে ইকুয়েশন 1 আর ইকুয়েশন 2 এই দুটোকে কম্পেয়ার করো, তাহলে এন এর ভ্যালু কত পাচ্ছ? -1, ঠিক, এন এর ভ্যালু -1 হচ্ছে। ঠিকঠাক বোঝা গেছে? দেখো সমান্তরাল পাত ধারকের ধারকত্ব সি সমান এপসাইলন নট এ বাই ডি হয়, এটা আমরা জানি। কিন্তু গিভেন প্রশ্নে আমাদের বলে দিয়েছে যে তাদের দূরত্বের মধ্যবর্তী দূরত্বের এন ঘাতের সমানুপাতিক, তাহলে দূরত্বের এন ঘাতের সঙ্গে সমানুপাতিক, এটা গিভেন প্রশ্নে বলে দিয়েছে। তাহলে ধারকত্ব মধ্যবর্তী দূরত্বের এন ঘাতের সমানুপাতিক, এটা বলে দিয়েছে। তাহলে এটা আমরা জানি, তাই না? তাহলে আমি এটাকে আবার ডি টু দি পাওয়ার -1 লিখতে পারি, তাই মধ্যবর্তী দূরত্বের -1। এবার যদি ইকুয়েশন 1 2 কম্পেয়ার করি, তাহলে এন এর ভ্যালু কত দাঁড়াচ্ছে? -1, ঠিক। তাহলে এটাই হওয়া উচিত। তুমি যেভাবেই প্রশ্ন সাজাও না কেন, ধারকত্ব তো রাশিমালা কখনো চেঞ্জ হবে না, তাই না? মধ্যবর্তী দূরত্বের যদি বলতো ধরো এক্স স্কোয়ার এর সঙ্গে সমানুপাতিক, তাহলে এক্স স্কোয়ার এর ভ্যালু কত? দেন উই অলসো
রাইট -1x², ঠিক আছে, বা x³ এরকম কিছু একটা বলতো, মধ্যবর্তী দূরত্বের ঘনের সমানুপাতিক, যা খুশি বলতে পারতো। তাহলে সব কত ঘন মানে ডিকিউ হয়ে গেল, তো আর 3 1 সমান হবে না। যাক, এটাই প্রশ্ন অ্যাকচুয়ালি। যাই হোক, তো এবারে দেখো প্রশ্ন MCQ 16। MCQ এবার 16। MCQ 16তে আগে আমি ধারকত্বের রাশিমালাটা লিখে দিই, কে এপসিলন নট a/d হয়, তাই না? মাধ্যমে যদি কোনো পরবর্তী ধ্রুবক থাকে কে, তাহলে এটাই হয়। এবারে দেখো বলেছে অপশন গুলো খেয়াল করো, যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব কোন কোন জিনিসের উপর নির্ভর করে। পাত দুটোর বেদের ওপরে, বেদ মানে থিকনেস, তাই না? পাত দুটোর বেদ, পাত আমরা তো ছবি এরকম ভাবে শিখেছি, তাই না? এইরকম ভাবে শিখেছি, ঠিক? এটাই হলো সমান্তরাল পাত ধারক। এদের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা ডি ধরতাম, এটার ক্ষেত্রফলকে ধরতাম এ, এই ক্ষেত্রফলকে ধরতাম এ। তাহলে এদের কোনো থিকনেসের উপর কি ডিপেন্ড করতো? ওদের মধ্যবর্তী দূরত্বের উপর ডিপেন্ড করতো, সেটাই রাশিমালা দেওয়া আছে। এখানে থিকনেস টি ফি কিছু নেই, এই পাতের থিকনেস টি সেরকম কিছু কনসিডার করা হতো না, তাই না? তাহলে ফার্স্ট অপশনটা গেল। পাত দুটোতে সঞ্চিত আধানের উপরে, ফার্স্ট পাতে যে আধান সঞ্চিত হয়, সেকেন্ড পাতেও সেই আধান সঞ্চিত হয় -q, যেটা ধারকত্বের বেসিক নিয়ম বা রুলস। সেই কিউরও কোনো এফেক্ট এখানে নেই, ঠিকঠাক? তাহলে বিটাও গেল। পাত দুটোর বিভব পার্থক্যের উপর নির্ভর করে, এখানে বিভবও কোনো নেই, কারণ এই পাত দুটোর মধ্যে বিভব সেটাকে এলিমিনেট করে দেওয়া গেছিল, v সমান e ইন্টু ডি লিখেছিলাম, এইভাবে ক্যালকুলেশন করতাম আমরা, তাই না? তাহলে এখানে বিভবও নেই। তাহলে আর অপশন ডি তে বলেছে পাত দুটোর মধ্যবর্তী দূরত্বের উপর। হ্যাঁ, এটা ট্রু, বিকজ সির মধ্যে ডি আছে, 1/d। সি এর সাথে 1/d হলো সমানুপাতিক, তাহলে সি এর সঙ্গে ডি ব্যস্তানুপাতিক, 1/d সমানুপাতিক। তাহলে এইটা হলো ট্রু, তাহলে অপশন ডি ইট ইজ কারেক্ট অ্যান্সার। তাহলে মধ্যবর্তী দূরত্বের উপর সে নির্ভর করছে, ডি এর উপর নির্ভর করছে, ঠিক আছে? তো আই হোপ ক্লিয়ার, সব করে এমসিকিউ ক্লিয়ার। তো আজকে ক্লাস এখানেই সমাপ্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। যারা যারা এখনো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, তোমাদের কেমন লাগছে সেটা লাইক আর কমেন্ট করে জানিও। যদি খারাপ লাগলে তাহলে লাইক করো, আর যদি ভালো লাগে তাহলেও লাইক করো, যদি খারাপ লাগে তাহলেও কমেন্ট করো, ভালো লাগলেও কমেন্ট করো, বাট কমেন্ট ইজ ভেরি মাচ এসেন্সিয়াল। তো আজকে ভিডিও এই পর্যন্তই শেষ। আশা করি তোমাদের সব কটা প্রশ্ন বোঝা গেছে। যাদের যাদের বুঝতে সমস্যা হবে তারা কমেন্ট করতে পারো, তাহলে আমি তাদের অ্যান্সার দেবো, বা তাদের জন্য একটা সেপারেট ভিডিও করতে পারি। আর তোমাদের কি ভিডিও চাই সেটাও যদি কমেন্টে লিখতে পারো, তাহলে সেই রকম বেসিসেও ভিডিও বানাতে পারি। ওকে, তো পরে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তব তক কে লিয়ে বাই।